আর মাত্র ৪৮ ঘন্টা পর তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আদালতের রায় বদলানোর কোনো সুযোগ নেই। তাই বলো, তোমার শেষ ইচ্ছা কি? আমরা সেটা পূরণ করার চেষ্টা করব। ম্যাডাম, আমার শেষ ইচ্ছাটা খুব সাধারণ। আমি শুধু একটি রাত আপনার সাথে কাটাতে চাই। তোমার মাথা কি ঠিক আছে আরমান? আমি কোনো সাধারণ নারী নই, আমি একজন দায়িত্বরত পুলিশ অফিসার। জেলের ভেতরে একজন কয়েদির এমন ইচ্ছা পূরণ করা কোনোভাবেই সম্ভব নয়। ম্যাডাম, এটাই আমার জীবনের শেষ ইচ্ছা। এখন আপনি সেটা পূরণ করবেন কি করবেন না, সেটা আপনার ইচ্ছা। ঠিক আছে, আমি তোমার শেষ ইচ্ছা পূরণ করব। তবে আমার একটি শর্ত আছে। আমাদের এই গোপন মুহূর্তের কথা তুমি কাউকে বলবে না। আমি কথা দিচ্ছি, আমাদের মাঝে যা ঘটবে কেউ জানতে পারবে না। বেশ, রাত হতে এখনো অনেক বাকি। রাত গভীর হলে সবাই যখন ঘুমিয়ে পড়বে, আমি নিজেই আসবো তোমার সেলে। তখন তুমি তোমার শেষ ইচ্ছা পূরণ করে নিও। দুপুর 11টা। পুলিশ ইন্সপেক্টর তানিয়া তার এসি রুমে অস্থিরভাবে পায়চারি করছেন। তার মনে এক অস্থির দ্বন্দ্ব চলছে। হঠাৎ তার রুমে প্রবেশ করলেন তার বড় ভাই শরীফুল সাহেব। ভাইকে দেখে তানিয়া হালকা মুচকি হেসে বসতে বললেন, কিন্তু তার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। শরীফুল সাহেব বললেন, তানিয়া, তোকে আজ খুব বিমর্ষ দেখাচ্ছে, কোনো সমস্যা হয়েছে কি? তানিয়া দীর্ঘক্ষণ চুপ থেকে বললেন, ভাইয়া, আমার কর্মজীবনের একটা বড় অংশ কেটেছে জেলের এই নিস্তব্ধ দেয়াল, থানা আর আদালতের নথিপত্রের মাঝে। এই কয়েক বছরে আমি হাজার হাজার অপরাধীর মুখ দেখেছি। কেউ নিজের কৃতকর্মের জন্য অঝরে কাঁদে, কারো মুখে অপরাধের ছাপ স্পষ্ট ফুটে ওঠে, আবার কেউ কেউ একবারে পাথর হয়ে যায়। কিন্তু বন্দি নম্বর ৯১২ আরমান, সে আমাকে এমন এক মানসিক দ্বন্দ্বে ফেলে দিয়েছে যার কোনো যুক্তিযুক্ত উত্তর আমার কাছে নেই। ওকে কোনো সাধারণ অপরাধী মনে হয় না। মাত্র ২০ বছর বয়স, অথচ চোখে এক গভীর নীরবতা, যেন সে পৃথিবীর সব রহস্য জেনেও চুপ করে আছে। যে বয়সে ওর পৃথিবী দেখার কথা, সেই বয়সে ওকে ফাঁসির মঞ্চে যেতে হচ্ছে। যখনই আমি ওর নিষ্পাপ মুখটার দিকে তাকাই, মনের ভেতর একটা চিনচিনে ব্যথা অনুভব করি। আমি বুঝতে পারছি না, এই ছেলেটি সত্যই কোনো অপরাধী নাকি ভাগ্যের নির্মম পরিস্থিতির শিকার। পুলিশের এই ইউনিফর্ম আমাকে ভেতর থেকে খুব কঠোর করে দিয়েছে। আমি জানি আইন খুব নির্মম এবং এখানে অপরাধীর সঙ্গে আবেগপ্রবণ হওয়া নিষেধ। উপর থেকে চূড়ান্ত আদেশ চলে এসেছে। ঠিক ২ দিন পর আরমানকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আইন তাকে শেষবার তার পরিবারের সঙ্গে দেখা করার একটা সুযোগ দিয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের লম্বা করিডোরে ভারী বুটের শব্দ প্রতিধ্বনি তুলছে। চারদিকের পাথুরে দেয়ালে এক অদ্ভুত শীতলতা বিরাজমান। জেল সুপার তার চেয়ারে বসে অত্যন্ত গম্ভীর মুখে ফাইলে সই করছিলেন। তার কপালে চিন্তার গভীর ভাঁজ। আগামীকালের ফাঁসি নিয়ে পুরো জেল প্রশাসন তটস্থ। হঠাৎ তিনি মাথা তুলে সামনে দাঁড়িয়ে থাকা লেডি অফিসার মিথিলার দিকে তাকালেন। জেল সুপার গম্ভীর স্বরে বললেন, মিথিলা, যাও এবং বন্দি নম্বর ৯১২ আরমানের কাছে গিয়ে তার শেষ ইচ্ছা জিজ্ঞেস করো। যাই হোক না কেন, সেটা দ্রুত পূরণ করার ব্যবস্থা করো। আমাদের হাতে সময় খুব কম, কাল সূর্য ওঠার আগেই সব প্রক্রিয়া শেষ করতে হবে। মিথিলা স্যালুট দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, জি স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। মিথিলা জেলের সেই অন্ধকার প্রকোষ্ঠের সামনে গিয়ে দাঁড়াল, যেখানে বাইরের দিনের আলো পৌঁছাতেও ভয় পায়। লোহার গরাদের ওপাশে ২০ বছরের তরুণ আরমান মেঝের দিকে তাকিয়ে মূর্তির মতো বসে আছে। মিথিলা ধীর স্থিরভাবে বলল, আরমান, কাল তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে। আইনের নিয়ম অনুযায়ী এটাই তোমার শেষ রাত। তাই তোমার শেষ ইচ্ছা যাই হোক, আমাদের নিঃসংকোচে বলো, যাতে আমরা সেটা দ্রুত পূরণ করতে পারি। আমার সাথে একটু অফিসারের রুমে এসো তো। মিথিলা আরমানকে তার অন্ধকার সেল থেকে বের করে নিয়ে এলো একটি বিশেষ জিজ্ঞাসাবাদ কক্ষে। রুমের ভেতরটা গুমোট। টেবিলের ওপাশে বসে আছেন জেল সুপার, তার দুপাশে দুজন সশস্ত্র কনস্টেবল দাঁড়িয়ে আছে। আরমানকে মাঝখানের চেয়ারটিতে বসানোর পর জেল সুপার তার চশমাটা টেবিলের ওপর রেখে আরমানের দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন। মিথিলা আরমানের মুখোমুখি হয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, আরমান, জেল সুপার স্যার নিজে এখানে উপস্থিত আছেন। কাল ভোরেই তোমার সাজা কার্যকর হবে। আইনের শেষ নিয়ম অনুযায়ী বলো, বিদায়ের আগে তোমার অন্তিম ইচ্ছা কি? কোনো বিশেষ খাবার খেতে চাও নাকি পরিবারের মানুষের সাথে শেষবার দেখা করতে চাও? আরমান টেবিলের দিকে তাকিয়ে এক ম্লান হাসি হাসল। তারপর শান্ত স্বরে বলল, ম্যাডাম, আমি আমার শেষ ইচ্ছার কথা তানিয়া ম্যাডামকে আগেই বলে দিয়েছি। তিনিই সেটা পূরণ করার কথা দিয়েছেন। মিথিলা একটু বিরক্তির স্বরে উত্তর দিল, দেখো আরমান, তানিয়া ম্যাডাম এখন এখানে নেই।
তিনি এক জরুরি সরকারি মিশনে আগামী 10-15 দিনের জন্য শহরের বাইরে গেছেন। এখন আমাদের যা করার করতে হবে, তুমি নির্দ্বিধায় আমাদের বলো। আরমান কিছুক্ষণ চুপ থেকে ধীর গলায় বলল, স্যার, আমার শেষ ইচ্ছা আমার বিয়ে কোনো কুমারী মেয়ের সঙ্গে দেওয়া হোক। কি, তুমি কি তোমার জ্ঞান হারিয়েছ? মিথিলা ধমক দিয়ে বলল, মাথায় মৃত্যুর ফাঁসির দড়ি ঝুলছে আর তুমি বিয়ের কথা ভাবছ? আরমান, আমাদের সাথে তামাশা করো না। আর কোন মেয়ে জেনে শুনে তোমাকে বিয়ে করবে শুনি? পুরো এলাকা জানে 2 দিন পর তোমার নিঃশ্বাস চিরতরে বন্ধ হয়ে যাবে। তোমার আয়ু আর মাত্র কয়েক ঘন্টা। নাকি তুমি কোনো বিশাল ধনাঢ্য পরিবারের উত্তরাধিকারী যে সব সম্পত্তি তার নামে করে দেবে, আর সেই লোভে কোনো মেয়ে ছুটে আসবে? আমরা কোথা থেকে কোণে জোগাড় করব তোমার জন্য? আরমান নির্লিপ্তভাবে উত্তর দিল, আমি জানি না ম্যাডাম, আমার শুধু এটাই শেষ ইচ্ছা। মিথিলা তাকে বোঝানোর শেষ চেষ্টা করল, আরে ভাই, অন্য কিছু চাও, পরিবারের সঙ্গে দেখা করা, পছন্দের কোনো ভালো খাবার খাওয়া, বা একটু খোলা বাতাসে শেষবার ঘুরে আসা। এই বিয়ে শাদীর নাটক আমাদের পক্ষে করা সম্ভব না। আরমান এবার একটু জোর দিয়ে বলল, ম্যাডাম, আপনি আমার বিয়ের কোণে নিয়ে চিন্তা করবেন না। আপনি শুধু এলাকায় এই ঘোষণা দিয়ে দিন যে আরমানের সাথে একদিনের জন্য যে মেয়ে বিয়ে করতে রাজি সে যেন থানায় বা জেল গেটে চলে আসে। আমার কোণে নিজেই ঠিক সময় চলে আসবে। মিথিলা ভাবল, এটাই হয়তো মরার আগে ছেলেটার শেষ পাগলামি। সে জেল সুপারের বিশেষ অনুমতি নিয়ে এলাকায় মাইকিং করার নির্দেশ দিল। শহরের অলিগলি, বাজার আর মোড়ে মোড়ে, শুনুন শুনুন শুনুন, এলাকাবাসীকে জানানো যাচ্ছে যে বন্দি নম্বর 912 আরমানকে আগামীকাল সকালে ফাঁসি দেওয়া হবে। তার শেষ ইচ্ছা, সে একজন কুমারী মেয়েকে বিয়ে করতে চায়। যদি কোনো সহৃদয়া মেয়ে নিজের সম্মতিতে আরমানের কোণে আনতে চান, তবে আজ সন্ধ্যার মধ্যে জেল গেটে উপস্থিত হন। ঘোষণার পর কয়েক ঘন্টা পার হয়ে গেল। জেলের মূল গেটে উৎসুক মানুষের ভিড় জমল ঠিকই, কিন্তু সবাই এলো বিদ্রুপ আর তামাশা দেখতে। কেউ এমন মৃত্যুর দোরগড়ায় থাকা মানুষের সাথে সংসার করতে রাজি হল না। মিথিলা জেলের ভেতরে গিয়ে আরমানকে বিদ্রুপ করে বলল, এই নাও আরমান, তোমার জন্য পুরো এলাকায় ঢোল পিটিয়ে ঘোষণা দেওয়া হয়েছে। রাস্তার লোক হাসাহাসি করছে। সন্ধে হয়ে এলো, কিন্তু জমের সাথে ঘর করতে তো কোনো কোণে এলো না। আরমান শান্ত চোখে জানালার ওপাশে তাকিয়ে ধীর স্থিরভাবে বলল, সে আসবে ম্যাডাম, শুধু একটু ধৈর্য ধরুন। আমার নিজের উপর বিশ্বাস আছে, সে ঠিক আসবে। হঠাৎ এক কনস্টেবল হন্তদন্ত হয়ে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ম্যাডাম, গাজব হয়ে গেছে। বাইরে একটা মেয়ে এসেছে, টকটকে লাল বেনারসি পরে সাজগোজ করে একেবারে কোণের মতো লাগছে, আর সাথে একজন বয়স্ক কাজী সাহেবকেও নিয়ে এসেছে। মিথিলা অবাক হয়ে বলল, জানি না কোন পাগল মেয়ে যে এই মরতে বসা ছেলেটাকে বিয়ে করতে এসেছে। চলুন গিয়ে দেখি। জেলের বাইরে গিয়ে মিথিলা দেখল এক অপরূপা তরুণী লাল শাড়িতে কোণে সেজে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। মিথিলা কাজী সাহেবকে জিজ্ঞেস করল, কাজী সাহেব, এসব কি হচ্ছে? এই মেয়েটি কে, আর আপনি একে এখানে কেন এনেছেন? কাজী সাহেব দীর্ঘশ্বাস ফেলে অপরাধীর মতো বললেন, ম্যাডাম, এই মেয়েটি নিজে আমার কাছে গিয়েছিল। ওর একটাই জেদ, ও বন্দি আরমানকেই বিয়ে করবে। আমি ওকে অনেক বুঝিয়েছি, কাল ও মারা যাবে, তুমি সারা জীবনের জন্য বিধবা হয়ে যাবে, কিন্তু ও কোনো কথা মানতেই চাইল না। আপনি নিজে কথা বলে দেখুন। মিথিলা মেয়েটির কাছে গিয়ে অবাক হয়ে বলল, মা, তুমি কি জানো আজ রাতই ওই ছেলেটার শেষ রাত? ভোরের আলো দেখার আগেই সে পৃথিবী ছেড়ে চলে যাবে। তাও কেন নিজের জীবনটা এভাবে নষ্ট করছো? মেয়েটি চোখের জল মুছে ধীর অথচ স্পষ্ট গলায় বলল, আমি জানি ম্যাডাম, কিন্তু আমি তাকে অগাধ ভালোবাসি। আমি চাই না সে দুনিয়া থেকে নিঃসঙ্গ আর অনাথ হয়ে বিদায় নিক। আমি ওর শেষ ইচ্ছা পূরণ করতে চাই। মিথিলা আর কিছু বলতে পারল না। জেলের সেই বিষাদময় গুমোট দেওয়ালগুলোর মাঝেই প্রথমবার বিয়ের মন্ত্র উচ্চারিত হল। গরাদের এপার আর ওপারে দাঁড়িয়ে কাজী সাহেব সব নিয়ম পূর্ণ করে দোয়া দিলেন, সদা সুখী থেকো। মিথিলা এক দীর্ঘশ্বাস ফেলে বলল, এই পথ তোমার জন্য সহজ হবে না সুমি, যাও ভেতরে যাও। রাত গভীর হল। মিথিলা পাহারাদারদের ইশারায় সরিয়ে দিয়ে বলল, চলো এখন ওদের একা ছেড়ে দিই, ওদের জীবনের শেষ কয়েকটা ঘন্টা। এমনিতেও অনেক রাত হয়েছে, আমি আমার কেবিনে গিয়ে একটু বিশ্রাম নিই। পরদিন খুব ভোরে, যখন ভোরের আলো ঠিকমতো ফোটেনি, জেল সুপারের হাঁকটাকে মিথিলার ঘুম ভাঙল। মিথিলা, ওঠো, সকাল হয়ে গেছে, সব প্রস্তুতি শেষ, আরমানকে জল্লাদের কাছে নিয়ে যাওয়ার সময় হয়েছে। মিথিলা দ্রুত চাবির গোছা নিয়ে জেলের সেই সেলের সামনে গেল। চলো আরমান, সময় হয়ে গেছে। কিন্তু সেলে ঢুকতেই মিথিলার হাত থেকে চাবিগুলো মেঝেতে পড়ে গেল। তার চোখ কপালে উঠল। সেলে আরমান নেই, জানালার লোহার শিকগুলো সুকৌশলে কাটা। সেখানে শুধু সুমি একা লাল বেনারসি পরে জানালার বাইরে তাকিয়ে মূর্তির মতো বসে আছে।
সুমি, আরমান কোথায়? তুমি কি ওকে পালাতে সাহায্য করেছ? মিথিলার আর্তচিৎকারে পুরো জেলখানা কেঁপে উঠল। সুমি শান্ত গলায় ঘুরে দাঁড়ালো। ওর মুখে তখন এক স্বর্গীয় প্রশান্তি। সে বলল, সে মুক্ত ম্যাডাম, আমি ওকে পালিয়ে যেতে সাহায্য করেছি। মিথিলা রাগে ফেটে পড়ে চিৎকার করে বলল, তুমি পাগল হয়ে গেছো? তুমি জানো এর শাস্তি কি? আর তুমি একজন খুনিকে কেন পালাতে দিলে? এখন তোমার কি হবে? সুমি এবার মাথা তুলে সরাসরি মিথিলার চোখের দিকে তাকালো। তার চোখে তখন এক অদ্ভুত জলছবি। সে শান্ত স্বরে বলল, সে অপরাধী ছিল না ম্যাডাম, আসল অপরাধী আমি। 2 বছর আগে ওই ব্যবসায়ীকে আরমান খুন করেনি, আমি করেছিলাম। আরমান আমাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসত। আমাকে পুলিশের হাত থেকে বাঁচাতে ও খুনের দায় নিজের ঘাড়ে নিয়ে জেলে এসেছিল। সে আমার অপরাধের সাজা নিজের কাঁধে তুলে নিয়েছিল, যাতে আমি বাইরে স্বাধীনভাবে বাঁচতে পারি। আমি এই 2 বছর ধরে প্রতিটা সেকেন্ড তিলে তিলে মরছিলাম। যখন জানতে পারলাম আমার অপরাধের জন্য ওর ফাঁসি হচ্ছে, তখন আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি কোণে সেজে এসেছিলাম যাতে ওকে মুক্ত করতে পারি এবং নিজের অপরাধ সবার সামনে কবুল করতে পারি। পুরো জেলখানা নিস্তব্ধ হয়ে গেল। আরমানের মহানুভবতা আর সুমির এই চরম ত্যাগ সবাইকে পাথরের মতো স্তব্ধ করে দিল। তো বন্ধুরা, এই গল্পটি সেই তিক্ত সত্যের আয়না, যেখানে আসল অপরাধীরা মাঝে মাঝে বাইরে স্বাধীনভাবে ঘোরে আর নির্দোষ মানুষ ভালোবাসার টানে সাজা ভোগ করে। সবার কপাল